দর্শক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন সিএসআরএম জনতন্ত্র গণতন্ত্র দেখার জন্য। আপনাদের সঙ্গে আজকের পর্বে আছি আমি আশিকুর রহমান শ্রাবণ। আমরা এই অনুষ্ঠানে মূলত দিনের প্রধান সংবাদ এবং সেই সংবাদের ব্যাখ্যা বিশ্লেষণ নিয়ে কথা বলি। আজকে আমরা মোটা দাগে তিনটি সংবাদ নিয়ে কথা বলবো। তিনজন অতিথি আমাদের সঙ্গে যুক্ত হবেন তিনটি ভাগে। প্রথম আলোচনা করতে চাই আমরা ডোনাল্ড লুর ঢাকা সফর এই প্রসঙ্গ নিয়ে। নির্বাচনের আগে তার আশা, নির্বাচনের পরে আমেরিকার অবস্থান, নির্বাচনের আগে আমেরিকার অবস্থান, ভিসা নীতি, র্যাবের উপর নিষেধাজ্ঞা, অনেক বিষয়গুলো নিয়ে নির্বাচনকালীন সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ভূমিকা, তাদের অবস্থান নিয়ে পক্ষ বিপক্ষ নানা মতামত ছিল। নির্বাচন পেরিয়েছে এবং নির্বাচন পেরোনোর প্রায় 6 মাস পর তিনি বাংলাদেশে আসছেন। এই বাস্তবতায় আসলে তার সফরকে ঘিরে আমরা একটি রাজনৈতিক বাস্তবতা দেখতে পাচ্ছি, অন্যদিকে আসলে ভূ রাজনৈতিক বাস্তবতায় তার সফরটি কতটুকু গুরুত্বপূর্ণ সে প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সাবেক অধ্যাপক ডক্টর এম শাহিদুজ্জামান। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী, আপনাকেও স্বাগত। দর্শক আপনারা আমাদের সঙ্গে আছেন, আপনারা চাইলে আমাদের সঙ্গে যুক্ত হতে পারেন ভার্চুয়ালি, আপনার প্রশ্ন, আপনার তর্ক, আপনার যুক্তি উপস্থাপন করতে পারেন, আমাদের সঙ্গে মত বা ভিন্ন মত পোষণ করতে পারেন। আমি ডক্টর এম শাহিদুজ্জামানের কাছ থেকে আলোচনা শুরু করতে চাই। আমরা যদি দেখি আসলে ডোনাল্ড লুর এই সফরের দুটি দিক আছে, একটি হচ্ছে রাজনৈতিক মহলের বাকবিতণ্ডা, অন্যদিকে আসলে কূটনৈতিক বাস্তবতা, যেটি আসলে ভূ রাজনীতির ইস্যুতে তার এই মুহূর্তে আশাটা থেকে আসলে কি বার্তা বহন করছে, সেই গণতন্ত্র, মানবাধিকারের সে পুরনো কথাগুলো আবার উত্থাপিত হবে, নাকি র্যাবের ওপর স্যাংশন, তার সঙ্গে সঙ্গে ভূ রাজনৈতিক যে বাস্তবতা আছে, ভিসা নীতি, কোনগুলো প্রাধান্য পাবে বলে আপনার মনে হয়? এম শাহিদুজ্জামান। ধন্যবাদ। আমি অবশ্য মনে করি যে ডোনাল্ড লু একটু আনমিউট করে নেবেন দয়া করে, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। ইমরান খানের রিমুভালের সময় ইমরান খানই তাকে লাইমলাইটে এনেছে। যদি তখন ইমরান খান ওইভাবে তাকে পদত্যাগ করতে না হতো, আর এইভাবে একটা অত্যন্ত সাধারণ মাঝারি স্তরের একজন কূটনীতিক, তাও আবার এশিয়ান অরিজিন, যাদেরকে নাকি খুব একটা প্রাধান্য দেয়া হয় না ডিসিশন মেকিং এ, সেরকম একজনকে খুব বেশি কেউ চিনতই না। আজকে যদি ঢাকায় মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন আসতো কিংবা ধরেন ডেপুটি সেক্রেটারি আসতো, তাহলে না হয় গুরুত্ব দেওয়া যেত। কিন্তু ডোনাল্ড লু হচ্ছে শত শত অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অফ স্টেট রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন ক্যাডারে, এবং তার মধ্যে সে একজন। সে একটা রুটিন ভিজিট করছে, ঢাকায় আসছে, তারপর হয়তো নেপালে যাবে, কলম্বোতে যাবে, এবং এটাই হয়তো ইন্টারেস্টিংলি এনাফ হয়তো এটাই তার শেষ সফর হতে পারে। একটা জিনিস আমি জানি না আপনাদের মনে আছে কিনা, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিন্তু ইলেকশনের কয়েক মাস আগে কথা প্রসঙ্গে বলেছে ইমরান খান সম্পর্কে, যে ইমরান খান হচ্ছে তার বন্ধু, ব্যক্তিগত বন্ধু, এবং তিনি ক্ষমতায় আসলে ইমরান খানকে তিনি প্রাইম মিনিস্টার হিসেবে দেখতে চান। ইঙ্গিতটা হচ্ছে এমন, ডোনাল্ড লু বোধহয় অলরেডি এখন ভয়ে ভয়ে আছে, কারণ ডেমোক্রেটসরা যদি হেরে যায় এমনিতেই he will be sacked probably, কিংবা তাকে এমন কোন জায়গায় সরায় নেওয়া হবে, আনইম্পর্টেন্ট কোন স্থানে। আমার কথাগুলো হচ্ছে এই যে ডোনাল্ড লু ঢাকায় এসে এই যে সফরটা করছেন, এর আগেও কিন্তু কয়েক মাস আগে তার আসার কথা ছিল, কিন্তু সেটা ক্যান্সেলড হয়ে যায়। সেই জায়গায় আফরিন আক্তার, যিনি তার বোধহয় ইমিডিয়েট সিনিয়র, আফরিন আক্তার এসেছিল। তো আফরিন আক্তারের ভিজিটটা খুব একটা ফোকাসড হয়নি। ডোনাল্ড লুর নামটা আমরা বিশ্বব্যাপী একটু নোটোরিটি পেয়েছে বলে আমরা বেশি উচ্চারণ করি। আমার ধারণা যে আমার মনে হয় তার মেইন ফোকাসটা হবে অনেকটা ওই যে আপনার কিছুদিন আগে যে ভারতের ফরেন সেক্রেটারি এসেছিলেন এবং তিনি এসে জোর দিলেন অন ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি, কথা বোধহয় বলে গিয়েছেন। আর স্পেসিফিক্যালি হয়তো চায়নার সাথে এই যে একটা বড় ধরনের লোন রিকোয়েস্ট করা, মিলিটারি এক্সারসাইজ করা জয়েন্টলি, এবং শেষ পর্যন্ত তিস্তা ব্রিজের ব্যাপারে ভারতের আগ্রহ, এই বিষয় নিয়ে যে কথা বলেছেন, সেটাকে আমার মনে হয় অনেকাংশেই সাবস্টেন্সিয়েট বা সমর্থন দেবে ডোনাল্ড লু। এবং সে জানে যে এখানে এখন মার্কিন স্বার্থ হচ্ছে
এই সময়টায় এই প্রেসিডেন্ট বাইডেনের এই সময়টায় মার্কিনী স্বার্থ হচ্ছে মোটামুটি যে ওভারঅল যে এই ইন্ডো প্যাসিফিক স্ট্র্যাটেজি, এখানে ভারতের যে একটা প্রাধান্য যেটা মার্কিন যুক্তরাষ্ট্র স্বীকৃতি দিচ্ছে তাকে সেকেন্ড করা, এবং সেটা আমার মনে হয় ডোনাল্ড লু ওই স্তরেরই একজন কূটনীতিক। আপনার কাছে একটু পরে আমি আবারও আসছি কথা বলার জন্য। আমি ইকবাল সোবহান চৌধুরীর কাছে এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই। আসলে দুটি বিষয়, স্যার যেভাবে বললেন যে বামুনের দেশে অতিকায় চাঁদ, ডোনাল্ড লু, ব্যাপারটি আসলে এইরকম কিনা। আরেকটি ছোট্ট বিষয় হচ্ছে যে আমেরিকা তো সবসময় তার স্বার্থ রক্ষা করার জন্যই বিভিন্ন জায়গায় নানা রকম সফর করেন, কূটনৈতিক অবস্থান গ্রহণ করেন, মানে এখানে আমাদের স্বার্থ উদ্ধারের কোনো বাস্তবতা আছে কিনা? ধন্যবাদ আপনাকে। ডোনাল্ড লু তার যে ভিজিট, দেখুন তিনি যে স্তরেরই হোক না কেন তিনি কিন্তু মার্কিন স্টেট ডিপার্টমেন্টের একজন কর্মকর্তা, এবং তার এই আগমন কিন্তু তার নিজস্ব কোনো ভিজিট নয়, এটি মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্টের প্রতিনিধি হিসেবেই তিনি কিন্তু এখানে আসছেন। তবে এবারে আসা আর 6 মাস, প্রায় 5-6 মাস আগে, আমাদের নির্বাচনের আগে তার আসার মধ্যে তফাৎটা হবে এটা যে ওই সময় তারা যে কথাগুলো বলেছিলেন আমাদের সবার মনে আছে, যে মানবাধিকার, নির্বাচন, গ্রহণযোগ্য নির্বাচন, অংশগ্রহণমূলক নির্বাচন ইত্যাদি ইত্যাদি, এবং এর আগে র্যাবের উপরে স্যাংশন দেওয়া, ভিসা নীতি চালু করা, এই সব কিছু নির্বাচনের প্রাক্কালে একটি প্রেক্ষিত ছিল। কিন্তু নির্বাচনের পরে যখন আজকের যিনি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা, তিনি যখন নির্বাচনকে সকল বাধা অতিক্রম করে তার সাহস নিয়ে নির্বাচন তিনি করে ফেলেছেন, এবং প্রধান বিরোধী দল বিএনপি নির্বাচনে অংশগ্রহণ করেনি, তারপরেও কিন্তু নির্বাচন হয়ে গিয়েছে, এবং নির্বাচন হয়েছে, সরকার গঠন করা হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু আজকে বিশ্বব্যাপী তিনি স্বীকৃত একজন সরকার প্রধান হিসাবে, নির্বাচিত সরকার প্রধান হিসাবে তিনি বিদেশে যাচ্ছেন, এবং সরকার প্রধানরা তাকে স্বীকৃতিও দিয়েছেন, তাকে অভিনন্দনও জানিয়েছেন। তাই এবারের তার ভিজিটটি আমি মনে করি এটা অনেকটা বাস্তবতাটা হচ্ছে এখন 6 মাস আগের যে বাস্তবতা ছিল, যে চাপগুলো তারা দিচ্ছিল, সেই চাপের সুযোগ এখন আর নেই, এবং না থাকার কারণের জন্য তার এবারের ভিজিটে আমি মনে করি এটাই হয়তো মেসেজ তারা দেবে যে তারা এই সরকারের সাথে এবং বাংলাদেশের সাথে নতুন করে এনগেজমেন্ট তারা করতে চায়, এবং সেই এনগেজমেন্টটি হবে যে একটি মানে যাকে বলে অত্যন্ত শক্তিশালী একটি প্রতিষ্ঠিত স্বীকৃত সরকারের সাথে একটি এনগেজমেন্ট। এবং তারা যেভাবে প্রথমে ভেবেছিল যে বিরোধী দল, বিশেষ করে প্রধান বিরোধী দল বিএনপি, তারা হয়তো এমন কোনো একটা পরিস্থিতি তৈরি করতে পারবে তাদের সমর্থনে, যেখানে তাদের যে পয়েন্টগুলো আছে সেই পয়েন্টগুলো সামনে আসবে। কিন্তু নির্বাচনের যেভাবে নির্বাচন হয়েছে এবং নির্বাচনের পরে কিন্তু এখন আর সেই পরিস্থিতি নেই, এবং ইতিমধ্যে আমরা নিউজও দেখলাম যে পিটার হাস, যিনি এখন আলোচিত এবং সমালোচিত আমাদের বিতর্কিত যিনি মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত, তিনি বদলি হয়ে যাচ্ছেন, নতুন করে একজন আসছেন। কে আসছেন? তিনি কিন্তু বেইজিং থেকে আসছেন, তিনি বেইজিংয়ে তিনি ডেপুটি চিফ হিসাবে তিনি সেখানে দায়িত্ব পালন করেছেন। তাই প্রেক্ষিতটি কিন্তু 6 মাস আগের ডোনাল্ড লুর যে ভিজিট তার থেকে কিন্তু অনেকটা তফাৎ হবে। আমরা পাশে আমরা আমাদের বন্ধু দেশ ভারতে আমরা নির্বাচন দেখছি, এবং 9ই জুন বোধহয় নির্বাচনের ফলাফলে যেটা আমরা মিডিয়াতে দেখছি তাদের, যে প্রধানমন্ত্রী মোদি এবং তার বিজেপি সরকার আবার ক্ষমতায় আসছেন। এটা মোটামুটি কত সংখ্যা নিয়ে আসবেন সেটা পরে দেখা যাবে, কিন্তু ক্ষমতায় আসছেন এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। মানে তো মোদি সাহেব এবং তার বিজেপি সরকার কিন্তু এই নির্বাচনের প্রাক্কালে
মার্কিন যুক্তরাষ্ট্রের যে অবস্থান ছিল সে অবস্থানের মধ্যেও কিন্তু বাংলাদেশকে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারকে কিন্তু শক্ত সমর্থন দিয়ে গিয়েছে। নির্বাচনের পরে স্বাভাবিকভাবে নতুন ম্যান্ডেট পাওয়ার পরে মোদি সাহেব এবং বিজেপি আরও বেশি শক্ত ভূমিকা পালন করতে পারবে আমাদের এই ভূখণ্ডে। এবং স্বাভাবিকভাবেই ইন্ডিয়া যেহেতু তার এখন বিশ্বব্যাপী এবং মোদি সাহেবের বিশ্বব্যাপী যে একটা অবস্থান নেতৃত্বের অবস্থান এবং পাশাপাশি শেখ হাসিনার নেতৃত্ব এখন কিন্তু অনেকটা আগের তুলনায় অনেক বেশি শক্তিশালী। তাই আমি মনে করি যে ডোনাল্ড রু যেটা প্রফেসর সাহেব বলেছেন যে এটা একটা রুটিন ভিজিট হবে এবং তার সাথে যেটা হবে আমি মনে করি যে তারা নতুন করে এই সরকারের সাথে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাথে এবং এই সরকারের সাথে একটি নতুন এনগেজমেন্ট সম্পর্ক যেটা অনেকটা ইয়ে হয়ে গিয়েছিল মানে বরফ সেটাকে গলিয়ে একটা উষ্ণতার দিকে নিয়ে যাওয়ার জন্য হয়তো তিনি আসবেন। আর পাশাপাশি মার্কিন যুক্তরাষ্ট্রে আমেরিকাতে নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে, এখন বাইডেন সাহেব আসবেন না ট্রাম্প সাহেব আসবেন সেটা তো মার্কিন যুক্তরাষ্ট্রের জনগণ ডিসাইড করবে। সারা বিশ্ব সেখানে দিকে তাকিয়ে আছে। আবার পাশাপাশি কিন্তু আরেকটা দিক, এই 6 মাস আগে 1 মিনিটে যে আমাদের যখন ডোনাল্ড রু এখানে আসে তখন কিন্তু মধ্যপ্রাচ্যে বিশেষ করে আমেরিকার ইসরায়েলকে নিয়ে গাজার সম্পর্কিত ব্যাপারে কিন্তু এত বেশি মানে তাদের এনগেজমেন্ট ছিল না। পাশাপাশি ইউক্রেন যুদ্ধের ব্যাপারেও পুতিন যখন আবার নতুন করে তিনি নতুন টার্মে এসেছেন অনেক বেশি শক্তিশালী রাষ্ট্রপ্রধান হিসেবে, সেখানেও কিন্তু এখন আমেরিকা কিন্তু তার নিজস্ব যে রাজনীতি, বিশ্ব রাজনীতি, সেখানেও কিন্তু নতুন করে তারা চেষ্টা করবে যে ছোট ছোট যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে নতুন করে সমস্যা সৃষ্টি না করা। জি, একটু পরে আপনার কাছে আমি আবারও আসি, ডক্টর এম শাহিদুজ্জামানের কাছে একটু আসি এই প্রসঙ্গ নিয়ে তার কাছে শেষ প্রশ্ন করতে চাই। যে কথাটি আমরা দেখলাম ইকবাল সোবহান চৌধুরী বলেছেন, এই কথাটি আসলে এরকম যে আসলে ডোনাল্ড ট্রাম্প যে মানেরই বা যে মাপেরই কর্মকর্তা হয়ে থাকুন না কেন তিনি তো মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্ব করতে আসছেন। তো সেই ক্ষেত্রে এইটি কতটুকু সিগনিফিক্যান্ট এবং তার সঙ্গে আসলে আমেরিকান স্বার্থ এই ভূখণ্ডে বাস্তবায়ন করার জন্য আমরা যেটা জানি আসলে ইন্দো প্যাসিফিক যে অংশটি আছে সামরিকীকরণের একটা বাস্তবতা আছে, চীন এবং রাশিয়ার সঙ্গে যে আমেরিকার বৈপরীত্য বা যুদ্ধ মানসিক এবং সবকিছু মিলিয়ে, আর সেখানে বাংলাদেশকে কি পক্ষে নেওয়ার একটা প্রক্রিয়ার মধ্যে এটি হতে পারে কিনা? এম শাহিদুজ্জামান। ধন্যবাদ। না, ইকবাল সোবহান চৌধুরী সাহেব ঠিকই বলেছেন যে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রকে প্রতিনিধিত্ব করছেন এবং সেটাই অ্যাকচুয়ালি ইম্পর্টেন্ট, সেটাই গুরুত্ব বহন করে। এটা ঠিক যে এখন আন্তর্জাতিক ক্ষেত্রে আমরা যদি এই অঞ্চলের ভূ রাজনৈতিক বাস্তবতা নিয়ে কথা বলতে যাই, অবশ্যই চিন্তা করতে হবে যে আঞ্চলিক ক্ষেত্রের চেয়েও আরো উপরে হচ্ছে বিশ্বক্ষেত্রে মার্কিন যুক্তরাষ্ট্রের বর্তমানে ক্রেডিবিলিটি একেবারে রিয়েলি খুবই লো পয়েন্টে রয়েছে, স্পেশালি গাজাতে এই যে ইসরায়েলের নগ্ন সমর্থন দেয়া। এবং এই ক্ষেত্রে আমরা এটা বলতে পারি যে জাতিসংঘে অত্যন্ত শক্তিশালী অবস্থান নিয়েছে এই উপমহাদেশের 3টি দেশ, ভারত, পাকিস্তান, বাংলাদেশ, 3টি দেশের প্রতিনিধি কিন্তু জেনারেল অ্যাসেম্বলিতে জোরালো ভাষণ দিয়েছে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে। এবং আমার মনে হয় এই সাউথ এশিয়া হচ্ছে এখন মধ্যপ্রাচ্য প্রশ্নে আমেরিকার জন্য খুবই ডিফিকাল্ট একটা কূটনৈতিক ক্ষেত্র। আমাদের দেশে মাত্র কয়েকদিন আগেও বামপন্থী কয়েকটা সংগঠন মিলে মার্কিন দূতাবাসের সামনে প্রতিবাদ সভা করেছে, প্রতিবাদ জানিয়েছে। সেটাও কিন্তু আমার মনে হয় মার্কিনীরা ইম্পর্টেন্স দেবে এবং এটাও ইট উইল কাউন্ট ইন দ্য লং রান যে এই যে মার্কিন যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলের ব্যাপারে একটু কঠোরতা অবলম্বন করে এবং এই যে জেনারেল অ্যাসেম্বলিতে বাধা দেয়নি, তবে মার্কিন প্রতিনিধি বলে দিয়েছে যে নিরাপত্তা পরিষদে তারা নাকি বাধা দিবে এই যে ফিলিস্তিন রাষ্ট্রকে পূর্ণ সদস্য পদ দেয়া। এই প্রক্রিয়াটা আমেরিকার ইমেজকে যথেষ্ট ক্ষতিগ্রস্ত করছে এবং সেদিক থেকে দেখতে গেলে আপনার এই প্রশ্নের উত্তর দিতে গেলে যে ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি কিংবা এই অঞ্চলে আমেরিকার যে সামরিক
যে উদ্দেশ্যগুলো রয়েছে সেগুলোও কিন্তু অনেকাংশে এফেক্টেড হবে, তাতে কোনো সন্দেহ নেই। আমার মনে হয় আমাদের দেশেও আমরা এটা খুব গুরুত্বপূর্ণ ভাবে আমরা দেখব যে ঠিক আছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আবার নতুন করে একটা সম্পর্ক গড়ে উঠবে, কিন্তু আমার ধারণা যে বাংলাদেশ হয়তো আমেরিকার যে কমিটমেন্ট গুলা ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির ব্যাপারে সে কতটুকু সিরিয়াস, কতটুকু রেথরিক্স আর আসল কাজের ব্যাপার, সেই পার্থক্যগুলো আমার মনে হয় আমাদের পক্ষে প্রণয়ন করা আরো অনেক সম্ভবপর হবে। বাংলাদেশ আমার মনে হয় অনেকটা পজিটিভ সাইডে রয়েছে। আমরা মার্কিন যুক্তরাষ্ট্রকে যেভাবে আমাদের দেশে যাচাই করা হয়েছে, তার গুরুত্ব যেভাবে প্লেস করা হয়েছে যথাযথ, সেটা যে সঠিক ছিল সেটা এখন তার মার্কিন যুক্তরাষ্ট্রের বিশ্ব ভূমিকা থেকেই ভালো করে বোঝা যায়। এবং সেদিক থেকে দেখতে গেলে আমাদের এই আঞ্চলিক ক্ষেত্রেও আমার মনে হয় সরকারকে যথেষ্ট সাবধানতা অবলম্বন করতে হবে যে মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক কিছুই তারা মুখে বলে, কমিটমেন্ট করে, মায়ানমার নিয়ে হয়তো অনেক আশাবাদী কথা বলতে পারে, কিন্তু সেগুলো আমাদের আরো অনেক কেয়ারফুলি যাচাই করতে হবে। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়ে এই প্রসঙ্গে কথা বলার জন্য। দর্শক, আমাদের বিরতি নেওয়ার সময় হয়েছে, বিরতির পরে ফিরে এসে আমরা অন্য প্রসঙ্গ নিয়ে কথা বলব। প্রসঙ্গটি হচ্ছে এরকম, এমভি আবদুল্লাহ 64 দিন পরে ফিরেছেন 23 জন নাবিককে সাথে নিয়ে, এবং সেই নাবিকদের অবস্থা, বাস্তবতা সবকিছু নিয়ে কথা বলবো আমরা। একটা বিরতিতে যাচ্ছি। দর্শক, আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। ফিরে আসছি বিরতির পরে। দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। বিরতির পরে ফিরে এসেছি আমরা। কথা বলবো এমভি আবদুল্লাহ নিয়ে। 64 দিন পরে 23 জন নাবিককে নিয়ে আজকে তারা বাংলাদেশে এসে পৌঁছেছেন। এটি একটি সুখবর। তবে এর পাশাপাশি আসলে আলোচনায় আমরা আনতে চাই যে আসলে এই যে নৌপথগুলো দিয়ে বাণিজ্য হয়, জলদস্যুতা হয়, অনেকদিন জিম্মি থাকতে হয়, অনেক অর্থকরী খরচ হয়, আবার তারা ফিরে আসেন, পরিবারের উৎকণ্ঠা তৈরি হয়, আর সব কিছু মিলিয়ে আসলে এই নৌপথগুলোকে বা এই যে বাণিজ্যিক যে পথগুলোকে আসলে ভবিষ্যতে নিরাপদ রাখার জন্য আমাদের জায়গা থেকে কি অবস্থান নেওয়া উচিত, এবং বৈশ্বিকভাবে আসলে কোন ধরনের নীতিগত পরিবর্তনের জায়গা তৈরি হওয়া উচিত কিনা, সেই প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়েছেন ক্যাপ্টেন মোহাম্মদ আনাম চৌধুরী, সভাপতি বাংলাদেশ মার্চেন্ট মেরিন অফিসার্স অ্যাসোসিয়েশন। আপনাকে স্বাগত আলোচনায়। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোফান চৌধুরী। ক্যাপ্টেন আনাম চৌধুরীর কাছে আসলে এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে আসি। প্রথমত, এমভি আবদুল্লাহ ফিরে আসাতে একটা স্বস্তি, আনন্দ, পরিবারের মধ্যে এক ধরনের আনন্দ কাজ করছে, আমাদের দেশের মধ্যে আনন্দ কাজ করছে। তবে তার পাশাপাশি আসলে যে দিনগুলো তারা সেখানে কাটিয়েছেন শঙ্কায়, উৎকণ্ঠায়, ভবিষ্যতে আসলে অনেক ওই পদ্ধতিতে অনেক বাণিজ্যই হয় বা হবে, তো সেই জায়গায় সেখানকার আসলে সার্বিক নিরাপত্তার জন্য করণীয় আছে কিনা কোনো। আনাম চৌধুরী, আনমিউট করে নেবেন দয়া করে, আপনাকে শুনতে পাচ্ছি না আমরা। জি, ধন্যবাদ আমাকে সংযোগ করার জন্য। পুরো জিনিসটা একটু আসলে দুঃখজনক যে যে ঘটনা ঘটেছে, এটা আউটসাইড দ্য হাই রিস্ক এরিয়া ছিল, যে হাই রিস্ক এরিয়া থেকেও যে একটা জাহাজ আনসেফ, এটা প্রমাণ করে যে আসলে আমাদের আরো অনেক কিছু করণীয় আছে। আর আপনি যে সাগরের পথ বললেন, এটা বিরাট বড়, বিশাল একটা আপনার সাউদার্ন ইন্ডিয়ান ওশেন, বিরাট বড় একটা ভাস্ট এরিয়া। আপনি যদি দেখেন যে যখন প্রথমে এই পাইরেসি শুরু হয়েছিল 2010-11 দিকে, তখন কিন্তু ওরা ইন্ডিয়ার কোস্টের কাছে এসে ওরা জাহাজ হাইজ্যাক করেছে। সো এটা তুঙ্গে যাওয়ার পরে যখন 15 সালে আপনার দ্য ওয়ার্ল্ড ওয়াজ কনসার্ন, এবং সেখানে নেভাল পেট্রোল বেড়েছে, আপনার 14টা দেশ থেকে অলমোস্ট 20টার মতো ফ্রিগেট পেট্রোল বোর্ড ওখানে ছিল, উইথ হেলিকপ্টার চপার্স টু মেক এ এয়ার সার্ভিলেন্স। এবং সেহেতু 2015-16 সাল থেকে নিয়ে আপনার 2022 সাল পর্যন্ত এটা অলমোস্ট কেম টু জিরো, কারণ এই 7 বছরে মাত্র 8টি জাহাজ, তাও আপনার দেবের আপনার ফিশিং বোট ছিল। তো আমি নেভাল সার্ভিলেন্স ডেফিনেটলি হ্যাজ এটা অনেক কমিয়ে এনেছে, এবং ইট ওয়েন্ট অলমোস্ট জিরো। কিন্তু আনফর্চুনেটলি আপনার মিডল ইস্টে যে ডেভেলপমেন্ট হয়েছে, হুতিদের অ্যাটাক এবং এগুলোর কারণে দ্য অ্যাটেনশন এই সোমালি কোস্টের অপোজিটে যে এরিয়াটা, ফার্স্ট এরিয়াটা পড়েছিল, এটার প্রতি অ্যাটেনশন কমে যাওয়াতে, এবং দেয়ার ওয়াজ এ ডিভিশন অলসো, কারা এটার দায়িত্ব নেবেন। তো অনেক দেশ যারা এটাতে ইনভলভ ছিলেন, ওরা আমাদের নেভাল ফ্লিটগুলো ওদের দেশেই নিয়ে গেছেন, এবং কিছু আপনার সেকেন্ড জাহাজ যেটা ওরা
ডেফিনেটলি এই পাইরেসিতে লোকের জন্য একটা মাত্র আপনার কিছু জায়গা ছিল না, লাইন ফ্লো এবং চারদিকে আপনার আর্মস গার্ড, সেই আর্মস মানে they were all AK-47 plenty never broken. So this was a very painful chapter. Actually, they have been very upset. অনেকের ডিপ্রেশন চলে গেছে, লোকের মানে এইসবগুলো সহন করার ক্ষমতা কম। So ultimately it was a very bad chapter, but আমি অ্যাপ্রিশিয়েট করি বাংলাদেশ গভর্নমেন্ট এন্ড স্পেশালি দ্য মিডিয়া বিরাট বড় একটা রোল প্লে করেছে এবং সেখানে আমাদের গভর্নমেন্ট এটা নিয়ে আন্তর্জাতিক চাপ সৃষ্টি করেছে। আমরা নিজেরও অ্যাসোসিয়েশন হিসেবে আমরা ইউনাইটেড নেশন এবং বিভিন্ন যারা আমাদের সাথে অ্যাফিলিয়েটেড আছেন ITF তাদেরকে আমরা ইনভলভ করেছি এবং দ্য ওনার ওয়াজ ভেরি জেনুইন এবং ওনারা দে ওয়ার ভেরি কনফিডেন্ট এবং যে ওনারা একটা কিছু করবেন এবং দে কেপ্ট দেয়ার কমিটমেন্ট এবং এট দ্য এন্ড অফ দ্য ডে আজকে দে আর অল ব্যাক। সো রিয়েলি হ্যাপি, বাট ডেফিনেটলি দ্য ডেঞ্জার ইজ নট ওভার। কারণ এখনো এই গত নভেম্বর থেকে 31টা অ্যাটাক হয়েছে, গত কয়েকদিনও 3-4টা জাহাজে অ্যাটাক হয়েছে, বাট আনফরচুনেটলি ওরা পাইরেটটা ভোগ করতে পারেন নাই, কিন্তু 2টা জায়গায় ওরা পাইরেটকে ধরেছে, 6 জন পাইরেটকে ওরা আটক করেছে। সো আমাদের ফিউচারে উই হ্যাভ টু হ্যাভ এ নিউ থট যে আমরা যদি ওই জায়গায় ট্রেড করতে যাই তাহলে আমাদের কি করণীয়, এবং সেই অনুযায়ী বাংলাদেশের জাহাজগুলি যে ফ্ল্যাগ স্টেট যে রেসপন্সিবিলিটি ডাইরেক্টর জেনারেল শিপিং এর উপরে, এবং ওরা 20 মার্চ একটা সার্কুলার দিয়েছে যে এই সংক্রান্ত যে কি কি পদক্ষেপ নিতে হবে এবং যে জাহাজগুলি ওই রুটে যাবে আর যারা ট্রেড করবে তাদেরকে করণীয় কিছু দিক নির্দেশনা সার্কুলারে দেওয়া আছে। একটু আনাম চৌধুরী আপনার কাছে জানতে চাই আসলে খুব সংক্ষিপ্ত আকারে যে করণীয়গুলো আসলে কি, জাহাজগুলোকে কি আসলে মানে এই যে আত্মরক্ষার জন্য তো এক ধরনের ব্যবস্থা থাকা সেখানে কথা বলা হয়েছে আমরা যেটা শুনেছি, সেটি কিভাবে তারা করবেন এবং সেটি করলে আসলে নিরাপত্তা কতটুকু বাড়বে যদি ছোট্ট করে আমাদেরকে বলেন 2 মিনিটের মধ্যে। আনাম চৌধুরী। দেখুন, আজ পর্যন্ত যতগুলি জাহাজে আর্মস গার্ড দিয়েছে, নট এ সিঙ্গেল শিপ ওয়াজ হাইটেড, এটা হলো ফার্স্ট কথা। বাট দিস ইজ ইট ইজ এ টাফ অ্যাকশন, কারণ এগুলি আর্মস গার্ড পাওয়া যায় আপনার যখন আর্মস গার্ডের দরকার হয়, অনেক সময় জাহাজ পায় না, কারণ এই আপনার আব্দুল্লাহ সময়কালীন 2টো জাহাজ যারা ট্রানজিট করেছে এবং আমরা উই আর ইনভলভ, একটা তো আমরা আর্মস গার্ড পেয়েছি কিন্তু আরেকটা তো আমরা পাইনি। সেই ক্ষেত্রে আমরা 24/7 স্যাটেলাইট আপনার মনিটরিং সিস্টেমের মধ্যে আমরা ওই জাহাজগুলি গেছে এবং দে ওয়ার সাকসেসফুল। প্রথম কথা হলো যে আপনি যখন এই রুট দিয়ে যাবেন ইউ হ্যাভ টু মেক এ রিস্ক অ্যাসেসমেন্ট, এবং অ্যাভেলেবেল লেটেস্ট যে ইনফরমেশনগুলি আছে তা দিয়ে আপনাকে একটা রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, এবং দ্যাট রিস্ক অ্যাসেসমেন্ট শুধু আপনি করলে হবে না, এটা ইন্টারন্যাশনাল যারা বিষয় মনিটরিং করেন তাদেরকে দিয়ে রিস্ক অ্যাসেসমেন্ট করতে হবে, এবং রিস্ক অ্যাসেসমেন্ট করার পরে আপনার করণীয়গুলি আপনাকে নির্ধারণ করতে হবে, এবং সেই সাথে যারা ইনভলভ প্রোটেকশন ইন্ডেমনিটি যারা ইন্স্যুরেন্সের সাথে জড়িত তাদেরকে আপনি ইনভলভ করতে হবে, তার আপনার যে কাভারেজ আছে সেগুলি আপনার করতে হবে। তারপর আপনার নিজস্ব যে প্রিকশন গুলি আছে যে বারবেড ওয়্যার এবং রেজার ওয়্যার এগুলি আপনার রাখতে হবে, আপনাকে হাই প্রেশার ওয়াটার হোজ রাখতে হবে, আপনার জাহাজের সনিক গান বা আপনার লেজার যদি পারেন সেটা ব্যবস্থা করবেন, এবং লাস্ট অফ অল আপনাকে আর্মস গার্ড নেওয়া ইজ ওয়ান অফ দ্য সেফেস্ট প্রসিডিওর, যেটা আজ পর্যন্ত ফেল করেনি। ধন্যবাদ জানাচ্ছি আপনার কাছে। আমি একটু পরে আবারও আসবো, সময় থাকলে আমি একটু ইকবাল সোবহান চৌধুরীর কাছে আসি যে আসলে এটা তো অনেক বড় সুখবর, এতগুলো মানুষ তারা ঘরে ফিরে এসেছেন, পরিবারের কাছে যাবেন, কিন্তু নিজেরা বললেন যে ট্রমার মধ্য দিয়ে যাচ্ছে, ভবিষ্যৎ নিরাপত্তার জন্য আমাদের অনেক কিছু করণীয় আছে, এগুলো দেখভালের জন্য তো আসলে কর্তৃপক্ষরা আছেন, আপনার কোনো পরামর্শ আছে কিনা এই ব্যাপারে? না, এটা তো হলো ব্যবসায়িক একটি প্রচেষ্টা। জি, এবং আমাদের যে জাহাজটি MV আবদুল্লাহ এটি একটি কমার্শিয়াল ক্যারিয়ার এবং একটি কোম্পানির প্রাইভেট কোম্পানির মালিকানায়, এবং সেখানে যারা ছিলেন যে মেরিন অফিসার, ক্যাপ্টেন এবং অন্যান্য কর্মী যারা ছিলেন, আনফর্চুনেটলি তারা কেউ কল্পনা করেনি যে এই ধরনের একটা ইয়ের মধ্য দিয়ে, পরীক্ষার মধ্য দিয়ে তাদেরকে যেতে হবে। তারা নর্মালি এখান থেকে সেল করেছেন, ওই রুটে নিশ্চয়ই তারা আগেও গিয়েছেন, সেই হিসেবে তারা ওইভাবে গিয়েছেন। এখন প্রশ্ন হলো যে এই আন্তর্জাতিক মেরিন রুটগুলো সেফ রাখার জন্য শুধু বাংলাদেশের আমরা করলে তো চেষ্টা করলে হবে না, এটা ওই আন্তর্জাতিক এফর্টও থাকতে হবে।
পাশাপাশি যেসব দেশ আছে সেই সব দেশগুলো পেট্রোলিং, তারপরে তাদের যে নেভি আছে তাদের সে ব্যবস্থা নিতে হবে। দেখুন, ভারতের একটি জাহাজ আমাদের আগে সেখানে হোস্টেজ করেছিল তাদেরকে, তারা কিন্তু তাদের নেভি সেখানে কিন্তু স্টর্ম করে সেটাকে উদ্ধার করেছে, তাদেরকে অ্যারেস্ট করেছে। আমাদের যেটি হয়েছে যে আমাদের আমি বলবো সরকারের পক্ষ থেকে অত্যন্ত ধৈর্যের পরিচয় দেওয়া হয়েছে, কারণ স্টর্ম করতে গেলে রিস্কও আছে। সেখানে যারা বন্দী ছিল মানে অর্থাৎ হোস্টেজ ছিল তাদের জানমালের ক্ষতি হওয়ার সম্ভাবনা ছিল। তাই সরকারের পক্ষ থেকে অত্যন্ত ধৈর্য সহকারে আন্তর্জাতিক যে সংস্থাগুলো আছে তাদের সাথে যোগাযোগ রক্ষা করে, এবং কিছুটা আমি এখানে ধন্যবাদ দেব যে কোম্পানি অর্থাৎ বিএসআরএম বোধহয় বিএসআরএম যে কর্তৃপক্ষ তারাও কিন্তু অত্যন্ত ধৈর্যের সহকারে তারা কিন্তু এটাকে হ্যান্ডেল করেছে। তারা যোগাযোগ করার চেষ্টা করেছে থার্ড পার্টি বা অন্যান্য মাধ্যমে এই ইয়েদের সাথে, পাইরেটসদের সাথে, এবং তাদের সেখানে এই যে খাওয়ার বন্দোবস্ত করা, তাদেরকে সেফটি দেওয়ার জন্য তাদেরকে আশ্বস্ত করা, এইগুলো তারা করেছে। তো আমি মনে করি যে কর্তৃপক্ষ হিসাবেও কিন্তু আমি তাদেরকে ধন্যবাদ জানাই যে তাদের এই উদ্যোগটা কিন্তু সত্যিকারভাবে আমাদের শুধু তাদের এমবি আবদুল্লাহকে রক্ষা করার জন্যই নয়, সেখানে যারা কর্মরত তাদেরকেও কিন্তু অনেকটা সাহস জুগিয়েছে। তবে সবচেয়ে বড় জিনিস যেটি হলো, যেটা ক্যাপ্টেন সাহেব বললেন, যে এই ধরনের যে ক্যারিয়ারগুলো আছে সেখানে আর্মস রাখা বা এটার কিন্তু একটা রিস্ক আছে। সেটা হলো আপনি কত আর্মস রাখবেন বা কি আর্মস রাখবেন, আর পাইরেটস যারা থাকে তাদের কি আর্মস আছে আপনি তো জানেন না। তো আপনি যদি সে আর্মস তাদের বিরুদ্ধে ব্যবহার করার চেষ্টা করেন তখন তারা তো পাল্টা মানে ইয়ে করবে, তাতে কিন্তু ক্যাজুয়ালিটি হওয়ার সম্ভাবনা থাকে, ক্যারিয়ারেরও হবে, যারা ওখানে কর্মরত তাদেরও হবে। তো আমি সবচেয়ে যেটা মনে করি একটি হলো আন্তর্জাতিক একটা মনিটরিং থাকতে হবে, আর দ্বিতীয় যারা এই ক্যারিয়ারগুলোকে ব্যবহার করছেন বা তাদেরও কিন্তু একটা খোঁজ খবর রাখতে হবে যে কোন রুটটা সেফ আছে, কোন রুটটা এখন বিপজ্জনক আছে। সেই কারণ অ্যাট দি এন্ড অফ দি ডে দুটো, একটা হলো যে কোম্পানির জাহাজ সেটার একটা মূল্য আছে, এবং সেই জাহাজে যারা চাকরি করছে তাদেরও মূল্য আছে। তো আমি সর্বশেষে যেটা বলতে চাই যে আমরা আল্লাহর কাছে দোয়া করছি যে তারা সশরীরে এবং সুস্থ অবস্থায় তারা ফিরে এসেছে। যদিও এই অভিজ্ঞতাটা তাদের জন্য অনেক মর্মান্তিক এবং তিক্ত, এবং তাদের অনেকেই আবার নতুন করে মানে সেল করতে পারবেন কিনা, এই মানসিক কতটুকু করতে পারবেন, আমি আশা করি যে তারা পুরোপুরি সুস্থ হবেন। পরিবার ধন্যবাদ জানাচ্ছি আপনাকে। একদমই বিরতিতে যাওয়ার আগে মোহাম্মদ আনাম চৌধুরীর কাছে একদমই একটু জানতে চাই অল্প করে, আসলে যদি আমরা জাহাজে নিরাপত্তামূলক ব্যবস্থা গ্রহণ করা হয় সেক্ষেত্রে কি আসলে কস্টিং বেড়ে যায় কিনা, এটি একটি আলোচনা শুনছিলাম মাঝখানে, এটিকে একটু বলবেন কিনা আমাদেরকে ছোট্ট করে। আসলে আনাম চৌধুরী, যে কস্টিং বাড়বে, আপনি যখন একটা জাহাজ আপনি ইনশিওর করবেন সেখানে ইট উইল কস্ট ইউ $40,000 to $50,000 এই 3 বা 7 দিনের প্যাসেজের জন্য, এবং আপনি যদি অন্য যে প্রিপারেশন গুলো করছেন সেটাও মাইট কস্ট আপ টু $50,000। সবকিছু মিলে হয়তো $1,00,000 মতো পাবেন, কিন্তু যারা এই এরিয়া দিয়ে যায় তারা নর্মাল ফ্রেটে যায় না, তাদের ভাড়াও বৃদ্ধি হয়। সো দেয়ার ইজ এ কম্পেনসেটিং ফ্যাক্টর। কিন্তু আমাদের সবচেয়ে বড় যেটা দেখতে হবে যে পেনি ক্যানট বি ওয়াইস এন্ড উই ক্যানট মেক পাউন্ডফুল। সেখানে আপনি $1,00,000 জন্য ইউ ক্যানট টেক রিস্ক অফ $1,000,000 and $1,000,000 অফ কার্গো শিপ অন দ্য লাইফ। জি, অনেক ধন্যবাদ জানাচ্ছি আপনাকে ক্যাপ্টেন মোহাম্মদ আনাম চৌধুরী আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথাগুলো বলার জন্য। দর্শক, আমরা একটু বিরতিতে যাব, বিরতির পরে ফিরে এসে আমরা কথা বলবো হজের প্রসঙ্গ নিয়ে। আমরা দেখেছি যে এখনো প্রায় 9,000 হজ যাত্রীর ভিসা হয়নি। আসলে দায়টি কার? প্রধানমন্ত্রীকে আজকে এই প্রসঙ্গ নিয়ে কথা বলতে হয়েছে। আসলে এই ব্যাপারটি প্রতিবারই আমরা দেখি হজের মৌসুমে অনেক হজ যাত্রী হজের শেষ পর্যন্ত ভিসা হয় না, অনেকে একেবারে শেষ মুহূর্তে যে হয়। সে প্রসঙ্গ নিয়ে আমরা কথা বলবো বিরতি থেকে ফিরে এসে। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র।
দর্শক, আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি। শেষ বিরতির পরে আমরা ফিরে এসেছি। আপনারা দেখছেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। বিরতির পরে ফিরে এসে আমরা এখন কথা বলতে চাই, এখনো ভিসা হয়নি 9,000 হজ যাত্রীর। তাদের আসলে ভিসা হবে কি হবে না সেগুলো নিয়ে সংশয় বা শঙ্কা আছে, কিন্তু আসলে এখানে সম্ভাবনার জায়গাটিও কতটুকু আছে সেই প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য আমাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হচ্ছেন মাওলানা ইয়াকুব শরাফতি, সিনিয়র সহসভাপতি হাব। আপনাকে স্বাগত জানাচ্ছি আলোচনায়। এবং আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন ডেইলি অবজারভারের সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী। আমরা একটু আপনার সাথে কথা বলতে চাই মাওলানা ইয়াকুব শরাফতি। আমরা প্রতি বছরই এই ব্যাপারটি দেখি রিপিটেডলি আর কি, যে ভিসা অনিশ্চয়তা তৈরি হয়, শেষ পর্যন্ত একেবারে শেষ ফ্লাইটেও অনেকে যান। এই ব্যাপারটি নিয়ে আসলে কেন এই সংকটটি তৈরি হয় বারবার, আর এবারের সংকটটি আসলে কি? আমরা গণমাধ্যমে দেখছিলাম যে আসলে পররাষ্ট্র মন্ত্রণালয় এজেন্সি এদের মাঝখানে এক ধরনের বাকবিতণ্ডা চলছিল, একে অন্যকে দোষারোপ করার বাস্তবতাও ছিল কোনো কোনো জায়গায়। এখন সেটি কোন জায়গায় দাঁড়িয়েছে? ইয়াকুব শরাফতি। ধন্যবাদ। সালাম আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ। আপনার হজ ব্যবস্থাপনার অংশীদার প্রত্যেকের আরো প্রচেষ্টা থাকে যে বাংলাদেশের স্কুল হজ যারা আছে তারা আল্লাহ হেমন্ত পাত্র সুশৃঙ্খল ভাবে সুন্দরভাবে হজ পালন করতে পারে। এবং এটা প্রত্যেকটা কাজে কিন্তু আমাদের চ্যালেঞ্জ, এই চ্যালেঞ্জিং কাজটাকে আমরা চ্যালেঞ্জ হিসেবে আমরা সুন্দরভাবে সমন্বয় করে মাননীয় প্রধানমন্ত্রী ভারত ব্যবস্থাপনার নির্দেশনার ধর্মঘোষণা করার সঙ্গে আমরা হাত সঙ্গে আমরা কিন্তু কাজগুলো করছি। এই বছর 9 তারিখে ফ্লাইট শুরু হয়েছে। এই ফ্লাইট হজপ্লাইট সর্বশেষ হজপ্লাইট হবে 12 জুন পর্যন্ত। প্রতি বছরে কারণ যেহেতু দীর্ঘ সময় করে ফ্লাইট গুলো হচ্ছে এবং তাদের লাস্টের ফ্লাইটে স্বাভাবিকভাবে লাস্টে বিষয় গুলো করে। আমরা বাংলাদেশের হজযাত্রীদের নিবন্ধিত হজযাত্রী যারা আছে তার ম্যাক্সিমাম বিষয় হয়ে গেছে এবং প্রতি মুহূর্তে একদম বিষয় হচ্ছে অনলাইনে বিষয়, এর জন্য কোনো সমস্যা নাই, জটিলতা নেই এবং আতঙ্কের কোনো কারণ নেই। আমরা ধর্মবিষয়ক মন্ত্রণালয় সহ আমরা সৌদি সরকার হজযাত্রীদের স্মুথলি সেবার জন্য যে কাজ করছে সেই স্মুথ কাজ করার পরিপ্রেক্ষিতে আমরাও হাবের নিরলস প্রচেষ্টায় ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সমন্বয় করে আমরা সকলে মিলেমিশে হজ ব্যবস্থাটাকে সুন্দর করে সুশৃঙ্খল ভাবে হজযাত্রীর কাছে আসতে পারে সেই কাজ করছি। এবং আমাদের এজেন্সিদের ম্যাক্সিমাম কাজ সরকারি বেসরকারি সমস্ত হজযাত্রীরা তারা সকলে কিন্তু হজযাত্রী হজে আসতে পারেন। এর মধ্যে কোনো নৈরাশ্যের কোনো কারণ নাই, কোনো দুশ্চিন্তার কোনো কারণ নাই। আল্লাহর মতে আমরা সব দ্রুত গতিতে সব কাজই হয়ে যাচ্ছে। আপনারা শুনে খুশি হবেন পর্যন্ত বাংলাদেশ থেকে যে সর্বমোট 35টা ফ্লাইট আজ পর্যন্ত পৌঁছেছে। বা আপনার বিমান বাংলাদেশের লাগছে 12টি ফ্লাইট, সৌদি আরবের 9টি ফ্লাইট, ফ্লাইনাসের 16টি ফ্লাইট। বাংলাদেশের থেকে এখন সৌদি আরবে প্রায় অনেক 14,000 হাজির মতনে অবস্থান করতেছেন মক্কা সমুদ্রের এবং প্রতিদিনই হজযাত্রীরা আসতেছেন। আল্লাহ শুনে খুশি হবে মক্কা শরীফ হারাম শরীফ গেলে বাংলাদেশি হাজিদের সংখ্যা সবচেয়ে বেশি, যার কারণে প্রায় 80 থেকে 90% হাজি বাংলাদেশ হাজি করছেন, সাইন করছেন। এটা আমরা সৌদি গভর্নমেন্টের কাছে বাংলাদেশের হজ ব্যবস্থাপনার কার্যক্রমের দিকে আমরা সবচেয়ে এগিয়ে আছি। আল্লাহর রহমতে বিষয়ের কোনো জড়িত নেই, সহজ হয়েছে এবং সকলেই। আপনার কাছে আমার ছোট্ট একটি প্রশ্ন আছে এই প্রসঙ্গ নিয়ে আসলে, সেটা হচ্ছে এই যে 9,000 মানুষ এখনো ভিসা পাননি, এর পেছনে কারণটি আসলে কি এবং সেটি সমাধান করার জন্য কি উদ্যোগ গ্রহণ করা হয়েছে এখন পর্যন্ত? আসলে তো এটা কোনো সমস্যা নাই। যেহেতু আমি আপনাকে বলছি একটু আগে জুন মাসে 12 তারিখ পর্যন্ত ফ্লাইট স্বাভাবিকভাবে বিষয় করতেছে। এখন যারা জুনের 12 তারিখ আসবে তারা তো একটু সময় যেহেতু আছে সেহেতু তারা বিষয় হচ্ছে করতেছে। এটা কোনো জরুরি কিছু না, হয়তো ভিসা হবেই শেষ পর্যন্ত, এটা মোটামুটি আশ্বস্ত হতে পারি আমরা। আগামী 2 দিনের মধ্যে আমাদের বিষয়গুলো ইনশাআল্লাহ সব শেষ হয়ে যাবে আল্লাহর রহমতে। অনেক ধন্যবাদ জানাচ্ছি। আপনি থাকুন আমাদের সঙ্গে। আপনার কাছে আরো প্রশ্ন করবো আমরা ছোট্ট করে। আমি একটু ইকবাল সোবহান চৌধুরীর কাছে আসি। দেখেছি আজকে মাননীয় প্রধানমন্ত্রী তিনি কিন্তু সৌদি আরবের রাষ্ট্রদূতের সাথে কথা বলেছেন এবং তিনি এই ব্যাপারে সুপারিশও করেছেন। আসলে এই হজের এই ব্যাপারটি তো কতটুকু সহজ কতটুকু জটিল সেটি পরের ব্যাপার, কিন্তু প্রতিবারই এই ঘটনাগুলো সামনে আসে। কেন আসে বলে আপনার মনে হয়? এই আজকে নতুন মাননীয় প্রধানমন্ত্রী সৌদি রাষ্ট্রদূতকে
এবং সৌদি সরকার তার মাধ্যমে সৌদি সরকারের কাছে যে আবেদন অনুরোধটি করেছেন যে ভিসা যেন দিয়ে দেওয়া হয়। এটা প্রমাণ করে যে শেষ মুহূর্তে প্রধানমন্ত্রীকেই প্রতিটি কাজে, বিশেষ করে ত্রাণকর্তা হিসাবে বা উদ্ধারকারী হিসাবে তাকে দায়িত্ব নিতে হয়। আপনি বলেছেন কেন এই সমস্যা? প্রতি বছর কিন্তু হজ যাত্রী যাচ্ছে, হজ ব্যবস্থাপনা হচ্ছে এবং এই ধরনের সমস্যা কিন্তু মিডিয়াতেও আসছে, কিন্তু তারপরেও পুরোপুরিভাবে এই সমস্যার সমাধান হচ্ছে না। এখানে সভাপতি সাহেব, হ্যাঁ, তিনি বললেন, ইয়াকুব সাহেব তিনি বললেন হজ সমস্যা নেই। তো সমস্যা নেই তিনি বলছেন যত সহজে, কিন্তু যারা যে 9,000 হজ যাত্রী এখন পর্যন্ত ভিসা পাননি, তারা কিন্তু তাদের জন্য কিন্তু একটা সমস্যা। তারা আদৌ যেতে পারবেন কিনা, তাদের ভিসা হবে কিনা, তারা কিন্তু উৎকণ্ঠার মধ্যে আছেন। এবং যতক্ষণ পর্যন্ত ভিসা না হচ্ছে, একজন হজ যাত্রী টাকা দিয়ে দিয়েছে, প্রস্তুতি নিয়েছে, পরিবারের সাথে সকলের সাথে ব্যবস্থা করছে, তার কাছে কিন্তু একটা সমস্যাই বটে। উনি যত সহজে বলেছেন, ওই হজ যাত্রীর জন্য কিন্তু অত সহজ নয়। এখন প্রশ্ন হলো, কেন এই শেষ মুহূর্তে কেন এই ধরনের সমস্যা তৈরি হবে? এখানে আমাদের যে হজ মন্ত্রণালয় আছে, যারা হজ ব্যবস্থাপনা করেন, তাদেরও কিছু গাফলতি আছে। আর কিছু যারা হজ অপারেটর, মানে যারা এই হজের অপারেটর করেন, কিছু, আমি সবাইকে বলবো না, তাদের দায়িত্ব জ্ঞানহীন বা অধিক মুনাফা অর্জন করা ইত্যাদির প্রশ্নে কিন্তু হজ ব্যবস্থাপনায় সমস্যা তৈরি হয় এবং হজ যাত্রীদের অনেক ভোগান্তি হয়। আমরা এর আগেও দেখেছি, শেষ মুহূর্তে এয়ারপোর্টে গিয়ে তারা বসে আছে, যেতে পারছে না। এখানে আমাদের যে বিমানের সাথে এবং সাউদিয়ার সাথে এয়ারলাইন্স, তাদের সাথে আমার মনে হয় কনস্ট্যান্ট একটা যাকে বলে একটা মানে মনিটরিং রাখা, এটা কিন্তু অত্যন্ত প্রয়োজন। এবং হাবকে আমি বলবো, যেহেতু হাব এই হজ অপারেটরদের নেতৃত্ব দিচ্ছে, সেখানে কারা নেতৃত্বে আছেন সেটা বড় প্রশ্ন নয়। বড় প্রশ্নটি হলো, যারাই নেতৃত্বে আসবেন তাদের মধ্যে এই হজ অপারেটর সবাই কিন্তু খারাপ নয়, কিছু খারাপ আছে যাদের জন্য এই হজ যাত্রীরা বিভিন্নভাবে ভোগান্তিতে আসে। এটা কিন্তু মিডিয়াতে প্রতি বছর আসে। আমি মনে করি এই হাবকে, তাদের মধ্যকার এই ধরনের যারা অপারেটর আছে তাদের ব্যাপারে সতর্ক ব্যবস্থা নেওয়া, আর পাশাপাশি আমাদের হজ মন্ত্রণালয় কঠিন সিদ্ধান্ত নিতে হবে। কারণ আল্লাহর যারা মেহমান হয়ে যাবেন, তাদের সাথে যারা এই ধরনের কাজ করে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থা নেওয়াটা আমি মনে করি অত্যন্ত প্রয়োজনীয়। একেবারে শেষ মুহূর্তে আমরা আছি। মাননীয় ইয়াকুব শারাফতের কাছে আমরা আবারও একটু আসতে চাই এই প্রসঙ্গ নিয়ে কথা বলার জন্য। আমাদের প্রত্যেকেরই প্রত্যাশা যে আসলে শেষ ব্যক্তিটি পর্যন্ত যেন নিরাপদে মক্কা মদিনায় পৌঁছতে পারেন, হজ পালন করতে পারেন। আপনার কাছে একটু আশার কথা শুনতে চাই আমরা। আমি মনে করি সরকার কর্তৃক হজের মালিক করা, তারা কোনদিন তারা এই ধরনের কোনো অবস্থান থাকে না। হজযাত্রীগণ বাড়ির আশেপাশের এলাকার পুরাতন হজযাত্রী তাদের মাধ্যমে টাকা দিয়ে তারা বসে থাকার কারণে অনেক সময় তারা কিন্তু যথাসময়ে টাকাটা হজযাত্রীর টাকাটা কিন্তু না দেওয়ার কারণে অনেক সময় থাকে। এই বছর যে জিনিসটা আমরা আপনার কাছে যে 9,000 কথা বলতে, আসলে 7,000 প্লাস বিষয় এই মুহূর্তে পর্যন্ত, এখন আমরা এই মুহূর্তে পর্যন্ত 7,000 প্লাস বিষয় প্রসেস আছে এবং সৌদি আরব থেকে যে 6.5 বিষয় হয়ে যায়। আশা করি এইটা চ্যালেঞ্জিং, যেহেতু অনেক সময় আছে, তার বিষয়ের কোনো সময় নয়। মাননীয় প্রধানমন্ত্রী আজকে অ্যাম্বাসেডর কেন্দ্রিত যেগুলো বলছেন, মাননীয় প্রধানমন্ত্রী হজ ব্যবস্থার প্রতি, হাজিদের প্রতি একটা আন্তরিক, যার কারণে কোনো সমস্যা কিন্তু হয় নাই। মিডিয়াতে প্রচার করছেন, এটা একদিক থেকে ভালো হয়েছে। যারা কাজ করছি আমরা প্রত্যেকের স্ব জায়গা থেকে আন্তর্জাতিকের সঙ্গে সক্রিয়ভাবে সচেষ্ট থাকলে কাজগুলো দ্রুত হয়ে যায়।
সৌদি আরবের যে হজ ব্যবস্থাপনার বিষয়গুলো অনলাইনে হচ্ছে, সৌদি সরকার চায় হজ যাত্রীগণ বাংলাদেশ যাতে আমরা অতি দূরে ফার্স্টে ছিলাম, এই বছরতে ফার্স্টে থাকি। সৌদি ধর্মমন্ত্রী ও হজমন্ত্রী সহ সকলে হজ মিশন মক্কা এবং ধর্ম মন্ত্রণালয় হাত আমরা সকলে একাকার হয়ে সমন্বিত ভাবে একজন হজ যাত্রী নিবন্ধিত একজন হজ যাত্রীর বিভিন্ন অসুবিধার কারণে যদি না আছে এটাও নয়, কিন্তু একজন হজ যাত্রী আশা করি হজ হতে পারেন কিন্তু 2024 সালে থাকবে না। আমাদের কাছে যে তথ্য আছে ইনশাআল্লাহ আশা করি আল্লাহর রহমতে আল্লাহর মেহমান যারা নিয়োগ করছেন নিবন্ধিত করেছেন সৌদি সরকার বাংলাদেশ সরকার সব মিলে তারা সকলের বিষয়ে প্রসেস আছে, কোনো সমস্যার কারণ নাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের সঙ্গে যুক্ত হয়ে কথাগুলো বলার জন্য। আজকে এখানেই শেষ করব আমরা। একই সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি ইকবাল সাফওয়ান চৌধুরীকে আমাদের সঙ্গে আলোচনাগুলো করার জন্য। দর্শক, আপনাদের প্রত্যেককে ধন্যবাদ জানাই। আজকে এখানেই শেষ করতে চাই। আপনাদের সঙ্গে আমাদের আগামীকালকে আবার দেখা হবে। অন্য অনেকগুলো প্রসঙ্গ নিয়ে কথা বলবো, অন্য অনেক তর্ক যুক্তি উপস্থাপন করার চেষ্টা করব। সে পর্যন্ত আপনারা আমাদের সঙ্গে থাকবেন। আপনারা দেখছিলেন CSRM জনতন্ত্র গণতন্ত্র। শুভরাত সবাইকে।